জি 24 ঘন্টা জ্যাকরিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। সোমার ওপরে হামলার ঘটনার পর প্রায় 30 ঘন্টা ছুঁই ছুঁই, এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি নেই। গ্রেফতারি ছাড়ুন, পুলিশ এই গোটা বিষয়ে মামলা করতেই 28 ঘন্টা পার করে ফেলেছে। তারপরে শতপ্রণোদিত মামলা, কোনো চাপে মামলা করতে হলো পুলিশকে? না হলে এতক্ষণ ধরে পুলিশ কি ভাবনা চিন্তা করছিল? এখনো পর্যন্ত গ্রেফতারি নয় কেন? আর চাপ তো আসবেই, কারণ প্রত্যেক রাজনৈতিক দলের নেতা এটা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী তিনি নিন্দা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আজ করা সমালোচনা করেছেন, আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই গোটা বিষয়ের কড়া নিন্দা জানালেন এবং তার মুখেও একই প্রসঙ্গ এবং গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক পারদ চড়ার সমস্ত রসদ তিনি তুলে দিলেন। কারণ অভিযোগ তিনি সরাসরি করলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে সোমা মাইতিকে এই গোটা বিষয় নিয়ে কড়া নিন্দা করলেন দুজনে। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। কিন্তু প্রশ্ন উঠছে, কেন দলীয়ভাবেই বা অনুরোধ করতে হবে? প্রশাসনকে অনুরোধটা করতে হবে কেন? কারণ প্রশাসন করবে এই কাজটা, প্রশাসন ব্যবস্থা নেবে, পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষ তো এই কারণে এই সিস্টেমটাকে রেসপেক্ট করে, এই সিস্টেমটাকে জিয়ে রেখেছে। তারপরেও কেন অনুরোধের বিষয় আসছে? এই প্রশ্নই রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক। একজন সাংবাদিকের কাজ হচ্ছে খবর সংগ্রহ করা এবং তাকে যাতে তার সুরক্ষা থাকে, তার সম্মান বজায় থাকে সেটা রক্ষা করা, যারাই অর্গানাইজ করছেন যে কোনো অনুষ্ঠান। এখন সাংবাদিক গেছেন, পরিচিত মুখ একটা, তাকে সবাই টেলিভিশনে দেখে এবং সে সাহস করে সেখানে গেছে, একজন মহিলা। সুতরাং তাকে টেনে যারা আন্দোলনের মধ্যে ছিলেন তাকে যতটা সুরক্ষা করা যায় তাদের দায়িত্ব ছিল, তারা করেনি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কেন করেননি, কেননা তিনি সত্যের সন্ধানে বেরিয়েছিলেন এবং সত্য যাতে সঠিকভাবে প্রকাশ না পায় এটাই কিছু মানুষের লক্ষ্য ছিল। এবং তার ফলে আমরা দেখেছি যা জিনিস ঘটেছে, কেউ সম্মান করে না। কিন্তু অবাক করা লাগছে যে প্রশাসন নীরব থেকে বুঝিয়ে দিচ্ছে যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মৌনং শান্মতি লক্ষ্মণম বলে বাংলা হিন্দিতে আমাদের সংস্কৃতিতে কথা আছে, সেটাই বুঝিয়ে দিল যে তোমরা যা করেছো ঠিক করেছো। আবার ভোটের কথা ভেবে দলেরই একজন বলে উঠলেন, আমরা দলের তরফ থেকে অনুরোধ করেছি বা জানিয়েছি যেন অ্যাকশন নেওয়া হয়। এটা একটা লোক দেখানো কাজ, ভোটের তরফের কাজ। একজন মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন, তার সম্মান লুণ্ঠিত হয়েছে, সঙ্গে সঙ্গেই অ্যাকশন, আধ ঘন্টার মধ্যেই অ্যাকশন নেওয়া উচিত ছিল। দেখা গেছে যে পুলিশের সামনেই সবকিছু ঘটেছে, সুতরাং তারা অ্যাকশন নিতে চায়নি। এক উন্মত্ত জনতা, তার কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। দেশের হ্যাঁ, আমরা ব্যথিত। একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছেন, তার উপর আক্রমণ। আমাদের সকলের লজ্জা এটা, যারা করেছেন তাদেরকে ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। কিন্তু তার জন্য একজন মহিলা সাংবাদিক যিনি এসেছেন সঠিক তথ্য জানতে, তার উপর আক্রমণ। তো বোঝা যাচ্ছে যে যারা এই ধরনের আন্দোলন করছেন তাদের লক্ষ্য ভিন্ন। যে মানুষটি মারা গেছে, যে মানুষকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা নয়, যারা করেছেন তাদের বিরুদ্ধে নিন্দা করা নয়। অর্থাৎ তারা যা করবেন, আইন বিরুদ্ধ কাজ করবেন, সেটা যাতে সঠিকভাবে প্রকাশ না পায় সেটাকেই তারা। এই জায়গা থেকে রাজাগোপাল বাবু যে বিষয়টা বলতে চাইলেন,
দেখুন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু এটা নিয়ে ইস্যু হতে পারত, এটা নিয়ে চর্চা হতে পারত, এটা নিয়ে রাজনৈতিক বিতর্কের জায়গা রয়েছে, কিন্তু আলোচনাটা হচ্ছে কি নিয়ে এবং এই আলোচনাটা করাচ্ছে কারা? এরা যারা এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে হুলিগানিজম করছে, যারা গোটা বিষয়টাকে একেবারে মগের মুলুক বানিয়ে ফেলেছে, মবের মুলুক বানিয়ে ফেলেছে, এবং কাল তারপর আজ একই। এবং এই মবের মুলুক যখন মাত্রা ছাড়া জায়গায় যাচ্ছে তখন পুলিশের ঘুম ভাঙলো, আজ ঘুম ভাঙলো গতকালের পর। অবশেষে ওই থানার আলমারিতে সেখান থেকে লাঠি বের হলো এবং প্রায় ২৬ ঘন্টা পর পুলিশকে আমরা অ্যাকশানে দেখলাম এবং বেলডাঙ্গা পুলিশের অবশেষে লাঠি চার্জ। প্রশ্ন তো উঠবেই, পুলিশ অপেক্ষায় কিসের ছিল? সকালে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উন্মত্ত জনতা, ভাঙচুর শুরু করে তারা। কালকে যা ছিল তার দ্বিগুণ আজকে আমরা তাদের উন্মত্ততা দেখতে পেলাম। রেলের ক্রসিং ভাঙচুর হয়, সরুলিয়ার রেল গেট অবরোধ করে, বাসে পাথর ছোড়া হয়, আজও টার্গেট সংবাদবদ্ধ, আজও সাংবাদিক মার খেয়েছে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে বেলডাঙ্গা সরুলিয়া রেলগেটে আমি এই জায়গা থেকে রাজাগোপাল বাবু, তাহলে কি এরা ধরেই নিয়েছে যে আমাদের সব কিছু করার, যা ইচ্ছা করার, যাচ্ছে তাই করার স্বাধীনতা আছে, প্রশাসন দাঁড়িয়ে দেখবে এবং আমরা পার পেয়ে যাব? এটা তো আজকের নয়, আমরা বেলডাঙ্গায় দেখেছি প্রায় প্রত্যেক বছর এরকম কোনো না কোনো ইস্যু সামনে চলে আসে। হ্যাঁ দেখুন, মানে পরিষ্কার তাদের বক্তব্য হচ্ছে তারা এমন কিছু করবে যেগুলো সংবাদের শিরোনামে আসে, এবং যে সম্পত্তি তাদের অধিকার আছে, তারা যে দেশের নাগরিক হন, আমি জানি না, নিঃসন্দেহে তারা সবাই বাইরে থেকে আসেনি, এই সম্পত্তি তো তাদেরও, তারা ভাঙছেন, মানে তাদেরই যে পরিষেবা পাওয়া দরকার ছিল, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্য কোথাও যে যাবার ব্যাপার ছিল, সবই আটকে যাচ্ছে। এগুলো তারা করছেন স্বাভাবিকভাবেই, বোঝা যাচ্ছে কোথাও কারোর মদতে, যাতে একটা অশান্ত বাংলা তৈরি করা যায়। এবং বিশেষ করে আজকের দিনটা আরো গুরুত্বপূর্ণ, কেননা একটু এগিয়েই 150 কিলোমিটার মধ্যে প্রধানমন্ত্রী এসেছেন, রেলওয়ে প্রকল্প উদ্বোধন করছেন, এবং হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত আমরা দেখলাম বন্দে ভারত স্পেশাল স্লিপার কোচ চালু হয়েছে, এবং তার বার্তা দেওয়া যে এটাও আক্রমণ হতে পারে আগামী দিনে, এই বার্তাটা বোধহয় দিতে চাইলো যারা এসব করেছেন। সুতরাং তারা যে রেলের সম্পত্তি একটা খুব খুব যে কারুর ঝঞ্ঝটে থাকে না, রেল সবাইকেই আনন্দ দিতে চায়, সবাইকেই সঙ্গে নিতে চায়, তার উপরে এই অযাচিত আক্রমণ বারবার ঘটেছে। আমরা অতীতেও দেখেছি, আপনি যেটা বললেন বেলডাঙ্গায় ঘটেছে, অন্য নানান জায়গায় ঘটেছে। এবং যদি সরকার, যদি প্রশাসন যদি নীরব থাকে, তাহলে তো তারা তো মনে করছে প্রশাসন আমাদের সঙ্গে আছে এবং যা খুশি করতে পারে। এবং যারা রেলে চড়ে আসছিল, আপনি বুঝে দেখুন, যে সমস্ত মানুষ পথ আটকে পড়লেন, রেলে জল পাচ্ছেন না, আলো নেই, কি নিদারুণ কষ্টের মধ্যে তাদের থাকতে হয়েছে। অথচ যখন দেখা যাচ্ছে যারা আন্দোলন করছেন তাদের হৃদয় গলল না, এবং তাদের হৃদয় তো গলবে না, আন্দোলনটা তারা করছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু প্রশাসন যার দায়িত্ব, রাজাগোপাল, একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। আমরা সিএ এর সময় দেখেছি, ওয়াকাপের সময় দেখেছি, এবং ওয়াকাপের পর এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, যে তিনি স্টেজ থেকে বলেছিলেন ওয়াকাপ নিয়ে আর একটা কোনো আন্দোলন করবে না, যা আন্দোলন করার করুন দিল্লিতে গিয়ে। এতটাই বিরক্ত হয়েছিলেন তিনি। যেখানে মুখ্যমন্ত্রী বিরক্ত হচ্ছেন, যেখানে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন, এই প্যাটার্নটা চলছে কেন? এই বিষয়টা চালিয়ে নিয়ে যে কন্টিনিউ হচ্ছে, এটা তারা পারছে কি করে? হ্যাঁ দেখুন, একটা তো বোঝা যাচ্ছে যে কোনো একটা গোষ্ঠী তারা মনে করছে তাদের বোধহয় সংখ্যা গরিষ্ঠ আছে, তারা অনেকটাই সংখ্যায় নাম্বার, এবং তাদের এই যে ভাবনাটা যে আমরা অনেকটাই লার্জ ইন নাম্বারস, পলিটিক্যালি রেলিভেন্ট, এখন যদি এসব যদি করা যায় তাহলে আমাদের গুরুত্ব বাড়বে, তাদের গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছেন। এবং এটা যে ভয়ঙ্কর, এটা গুরুত্ব নয়, মানে মানুষের ঐক্য হবে মানুষের কল্যাণের জন্য, মুর্শিদাবাদের জন্য তারা কিছু করুক, মুর্শিদাবাদের ট্রেন পুড়িয়ে তাদেরই ক্ষতি, এই জিনিসটা যারা করতে চাইছেন, যে ভেঙে চুড়ে তারা মনে করছেন একটা গরিমা তারা বোঝাতে পারবেন, সেটা যে বিভৎসময়, সেটা যে কারুরই মঙ্গল করে না, তাদের তো করবেই না। এই জিনিসটাকে কেন রাজনৈতিক গোষ্ঠী ভাবছে যে এদেরকে যদি পলিটিক্যালি ব্যবহার করা যায় তাহলেই বোধহয় সুবিধে হবে, এবং সেটাই করছে। যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, সিএ বললেন, আপনি যেগুলো বললেন, সে ওয়াকাফ আন্দোলন, সেখানে তো নিঃসন্দেহে প্রতিবাদের নানান জায়গা ছিল, কিন্তু তার মানে এই না রেল পোড়া,
নিশ্চয়ই তোমার প্রতিবাদ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সংবিধান সেটা অধিকার দিয়েছে প্রতিবাদ করার, আন্দোলন করার। একদমই, কিন্তু কখনো কিন্তু অধিকার প্রশ্নটা দেয়- উঠছে এভাবে কেন, এবং এই প্যাটার্নটা তৈরি হচ্ছে কেন? এবং যেরকম বলছিলাম যে প্যাটার্ন তৈরি হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যেরকম বললাম, পুলিশ মামলা করতে করতেই অনেকটা সময় লাগিয়ে দিল। এই নিয়ে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত জানাই। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পিয়ালি, একেবারেই দেখো, গতকালকে এই ঘটনা ঘটে এবং খুব স্বাভাবিকভাবে সময় এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আমাদের প্রতিনিধি এখনো পর্যন্ত পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানো সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছিল যখন ওখানে পুলিশ উপস্থিত ছিল, তাদের সামনে এরকম একটি ঘটনা ঘটেছে, তাহলে পুলিশ কেন স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করছে না? অবশেষে পুলিশ কিন্তু একটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সোমার ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, একাধিক জামিনযোগ্য ধারা রয়েছে শ্লীলতাহানি সহ, এবং যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি, মামলার যিনি তদন্তকারী অফিসার তিনি হাসপাতালে যাবেন সোমার বয়ান রেকর্ড করতে। অনেক ধন্যবাদ পিয়ালি। আর যেরকম রাজাগোপালবাবু বলছিলেন যে বন্দে ভারতের সূচনা আজকে, নিঃসন্দেহে এটা বেশ বাঙালির কাছে একটা গর্বের বিষয় এবং ইন্টারেস্টিংও বটে। কারণ বন্দে ভারত এবারে স্লিপার ক্লাস, এটাই প্রথম দেশে চালু হলো, এবং আমাদের এখান থেকে, যেখানে আমরা উত্তরবঙ্গ হয়ে সোজা চলে যাব গুয়াহাটিতে, অর্থাৎ কালীক্ষেত্র এবং কামাখ্যাভূম একসাথে বাঁধা পড়লো। তবে হ্যাঁ, অবশ্যই এর সঙ্গে জুড়ে গেল রাজনীতি। রেলের সঙ্গে মালদার যোগ পুরনো। গনি খান চৌধুরীর হাত ধরে আমির শহরের রেল শহরে রূপান্তরের শুরু। কেন্দ্র তখন কংগ্রেস সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনও বেশ কিছু রেল প্রকল্প জুটেছে মালদাবাসীর ভাগ্যে। বিজেপির আমলেও তার ব্যতিক্রম হলো না। এহেন মালদা থেকেই গড়াতে শুরু করলো দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। এবার কালীক্ষেত্র থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কামাখ্যাভূমে ঝড়ের বেগে। শনিবার প্রধানমন্ত্রী নতুন ট্রেনে উঠে পড়েন, কথা বলেন কচি কাঁচাদের সঙ্গে, ভাগ করে নেন নিজের অভিজ্ঞতার কথা। উদ্বোধনী সরকারি অনুষ্ঠানে মোদির মুখে উঠে আসে ট্রেনের ভারতীয়তার কথা। ये वंदे भारत ट्रेन मेड इन इंडिया है। इसे बनाने में हम भारतीयों का पसीना लगा है। देश की ये पहली वंदे भारत स्लीपर ट्रेन मां काली की धरती को, मां कामाख्या की भूमि इसको जोड़ रही है। ঘন্টা 180 কিলোমিটার বেগে ছুটবে স্লিপার ক্লাস বন্দে ভারত। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত রুটের ট্রেন থামবে ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। এছাড়াও আরও একাধিক ট্রেনের উদ্বোধন সারেন প্রধানমন্ত্রী। যেভাবে সিটগুলি তৈরি করা আছে তা অনেকটা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা এই 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 সিটে বসে ট্রাভেল করতে পারবেন। মূলত এই কোচটি অত্যাধুনিক কোচ এবং এই কোচটি ভারতবর্ষের প্রথম এমন স্লিপার কোচ যে কোচে সমস্ত রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে যাত্রীদের জন্য, এবং যে স্লিপার কোচে রয়েছে যেমন আধুনিক টয়লেট, ঠিক তেমন রয়েছে আধুনিক পরিষেবা। প্রতিটি কোচে কিন্তু মূলত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ট্রেন উদ্বোধনে সরকারি মঞ্চ থেকে মোদি আসেন মালদার দলীয় সভামঞ্চে। সেখানেও প্রধানমন্ত্রীর মুখে বন্দে ভারতের কথা, সঙ্গে জুড়ে গেল রাজনীতিও। देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन जिस राज्य से शुरू हो रही है वो हमारा बंगाल है। इस ट्रेन का एक स्टेशन मालदा भी है। मैं देश की पहली स्लीपर वंदे भारत ट्रेन के लिए बंगाल के आप सभी लोगों को बहुत बहुत बधाई देता हूं। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের মুখে বাংলা, আর তারই বক্ষম ধর্তাই মালদা থেকে মোদির বন্দে ভারতের ফিতে কাটা, যার রাজনৈতিক তাৎপর্য কম নয়। বিজেপি তথা মোদির টার্গেট বন্দে ভারতের গতিতে বাংলা জয় সুনিশ্চিত করা। বসে নেই তৃণমূলও। ফলে রেলের শহর মালদা থেকেই কার্যত শুরু হয়ে গেল ভোট বঙ্গে কুঝিকঝিক। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা।
রাজা বলবো অবশ্যই সাধারণ মানুষ আমরা তো যথেষ্ট খুশি হবই, কারণ স্লিপার বন্দে ভারত সময় এমনিতেই কম লাগে, যদিও নর্থ বেঙ্গলে পৌঁছানোর টাইমটা একটু অড, কিন্তু আমরা এটাকে কি ধরে নিতে পারি? ভোটের আগে বিজেপির রেল পলিটিক্স? ঠিক আছে, দেখুন ভোট তো মানে চলছে না, আপনি যদি দেখেন ভোট একটা লেগেই থাকে। এখন বিধানসভা আছে, আবার লোকসভা আছে, আর তারপরে অন্য লোকাল নির্বাচন অনেকগুলো থেকে যায়। তো মানে আমাদের মনে হয় ভোটের কথাটা ভাবা ঠিক চলবে না। আমরা কি পেলাম এটা, সেটাই হচ্ছে আমাদের কাছে ব্যাপার। হ্যাঁ, বন্দে ভারত দামি টিকিট, সবাই উঠতে পারবে না, এটা একটা কষ্টের। হ্যাঁ, কিন্তু সেটারও প্রয়োজন আছে আপনি, হ্যাঁ, এবং একই সঙ্গে জনতা এক্সপ্রেস যেগুলো মানে সব সাধারণের জন্য, সেগুলো যদি চালু হয় আমরা সেটাও চাই। কিন্তু দেখুন ভোটের জন্য যদি কেউ করে তো ভালো, আমরা তো পেলাম না। তো সুতরাং মানে অন্য সময় যদি না পাওয়া যায়, ভোটের সময় যদি পাওয়া যায় অ্যাটলিস্ট কিছুটা ভালো। সব জায়গায় ভোটের কথা ভাবলে আমার মনে হয় না রাজু, আমি কেন এই প্রশ্নটা করলাম, দেখুন মানে আপনি যে বললেন যে যাই পাওয়া যায় ভোটের সময় হলো ভালো, কোথাও দেখুন এইটাই না আমাদের অভ্যেস হয়ে গেছে। আমার পাড়ার রাস্তাটা ভালো হবে ভোটের আগে ঠিক হবে, পঞ্চায়েত ভোটের আগে আমার পাড়ায় আলোটা ঠিক হবে, মানে এইটাই আমাদের প্যাটার্ন হয়ে গেছে, শুধু বাংলায় না গোটা দেশে, যে ভোটের আগে কাজ হবে, বাকি সময় কি হবে কেউ জানে না। হ্যাঁ, সেটাই আমি বলার চেষ্টা করছি যে অ্যাটলিস্ট ভোটের উপলক্ষে যদি পাওয়া যায় ক্ষতি কিছু নেই, তাই না? অন্য সময় তো ভোট না হলে পারলে পাওয়াই যাবে না, তাই না? ব্যাপারটা হচ্ছে যে ভোটের জন্য যদি করে থাকে, ভোট না হলে কেউ কিছু করবে না, এটা তো পরোক্ষভাবে সেটাই বোঝা যাচ্ছে, এবং সেই প্রাপ্তিযোগটা তো সঠিক আছে। তবে আমি যেটা বলতে চাই যে আমরা ভোটের বাইরে যদি ভাবনা চিন্তাগুলো শুরু করি, আমরা যদি ধরুন আমরা যদি শুরু করি সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু ভোটের বাইরে যে করে না রাজনৈতিক নেতারা, ঠিক এই জায়গা থেকেই তো এই মানসিকতার জন্ম দেয় যে তৃণমূল মনে করতে পারে ওই পাড়া বিজেপিকে ভোট দিয়েছি, ও পাড়ায় আমি ড্রেন পরিষ্কার করব না, বা বিজেপি বলতে পারে যে এখানে তৃণমূলের লোকেরা আছে আমি এখানে কোনো কাজ করব না। এই মাইন্ডসেটটাও তো তৈরি হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে মানুষ অনেক বেশি আজকাল সচেতন, তারা বুঝতে পারে যে কোনটা আমাদের সন্তুষ্ট করার জন্য করছে, এবং তারা সন্তুষ্ট হয়েও কিন্তু যে সরকারের যেভাবে যে দিচ্ছে তাকেই যে সমর্থন করবে তা কিন্তু না। এটা তারা মনে করে এটা আমাদের অধিকার, কেননা আমাদের করের টাকাতে এগুলো করছে, এবং কর মানে তো ইনকাম ট্যাক্স না, আমি জিনিসপত্র কিনছি প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্য দিয়েও আমি সরকারকে পয়সা দিই, এটা মানুষ সবাই বুঝে গেছে, এটা বোঝাবার দরকার। তার ফলে যে কিছু করে আমি ভোটটা নেব, এই যে কুইড প্রোকো, এই যে চিন্তা ভাবনা, তোমাকে এটা দিলাম তুমি আমায় এটা দেবে, এই ভাবনা থেকে কিন্তু মানুষ কিন্তু বুঝে গেছে তুমি দাও আমি নেব, কিন্তু ভোটটা যে তোমায় দেবো এটা তোমাকে কে বলেছে, তাই না? তুমি দিয়ে যাও, ভালোই তো, তুমি দিয়ে যাও, আমার তো নিতে অসুবিধে নেই। এই একটা ভাবনার মধ্যে মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলোকে সবাইকেই নিয়ে আসছে, তোমাকে এবার দিতে হবে, তুমি খালি নিজে নেবে আর আমাদেরকে উপেক্ষিত করবে, উপেক্ষা করবে, সেটা চলবে। এই জায়গায় কিন্তু মানুষও খেলছে, মানুষের যে আপনি দেখেন ভোটের আগে আপনি 10টা জিনিস দিলেন, ভোট কি আপনার ভাগ্যে পড়বে, এটাই। হ্যাঁ, এই ভাবনাটা তো রয়েছেই না, সুতরাং আপনি চেষ্টা করে যান, ভালো, আমাদের লাভ, এটাই হচ্ছে মানুষের একটা অপরচুনিজম। ভালো, ঠিক আছে, দেশে এই ধরনের ভাবনা কিন্তু মানুষ চলছে, ভোটটা যে তাকে দেবে এটার কোনো গ্যারান্টি কিন্তু কোথাও নেই। একদমই, অনেক ধন্যবাদ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।